কবি নজরুলের ফেনীর আগমনের এই শতবর্ষপূর্তি নিশ্চিতভাবে আমাদের ফেনীবাসীর জন্য গৌরবজনক, কিন্তু এর একটি অন্ধকার দিকও আছে। আপনারা খেয়াল করলে দেখবেন নজরুল চর্চার নামে ইদানিং নজরুলকে মুসলমান কবি, ইসলামী রেনেসাঁর কবি এবং এইভাবে তাকে একটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিচারের একটি কাজ চলছে খুব সরবভাবে এবং সচেতনভাবে। আমরা চারণ সাংস্কৃতিক কেন্দ্র এই অপশক্তি যারা নজরুলকে সাম্প্রদায়িকভাবে বিবেচনা করে তাদের সেই অনুশীলনের বিপরীতে একটি নজরুলের বস্তুনিষ্ঠ অনুশীলন এবং নজরুলের যে সারা জীবনের যে সংগ্রাম, তার সাহিত্যিক সাধনা, হিন্দু মুসলমান বিভাজনের বাইরে গিয়ে মানুষকে মানুষ হিসাবে দেখার যে অভিপ্রায়, আমরা নজরুলের সেই দিকটিকেই সামনে তুলে ধরতে চাই আজকের তরুণ প্রজন্মের কাছে, আজকের সাহিত্যামোদী পাঠকদের কাছে। আমরা সেই বিষয়ে বিশদ আলোচনা শুনব আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক কমরেড খালিকুজ্জামানের কাছ থেকে। আপনারা জানেন আমাদের চারণের একটি প্রকাশনা আছে নজরুল স্মরণে। এই প্রকাশনাটি মূলত কমরেড খালিকুজ্জামানের কয়েকটি বক্তৃতার সংকলন। নজরুল সম্পর্কে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এর চাইতে চমৎকার আর কোনো বিশ্লেষণ হতে পারে না। সেজন্য আমরা আজকের এই অনুষ্ঠানে খুব মরিয়া চেষ্টা করে কমরেড খালিকুজ্জামান, যার বয়স ৮০ পেরিয়ে গেছে, তাকে আমরা এই ফেনীতে নিয়ে এসেছি। এর সাথে নিয়ে এসেছি বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেরকম একজন মানুষ সাংবাদিক ডক্টর অখিল পোদ্দার। আপনারা জানেন ২১শে টিভির অখিল পোদ্দারের নাম প্রায় সবাই জানে। তিনি একই সাথে লেখকও। সম্প্রতি ওনার একটি বই বেরিয়েছে। আমি এই পর্যায়ে ডক্টর অখিল পোদ্দারকে আলোচনার আহ্বান জানাচ্ছি। ডক্টর অখিল পোদ্দার। রৌদ্র করজ্জ্বল একটি বিপ্লবী সন্ধ্যা সমাগত, এবং আমার সামনে যারা বিপ্লবী বসে আছেন এবং এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কুশীলবের ভূমিকায় রয়েছেন, তাদের সবাইকে আমার লাল সালাম, সবাইকে আমার কুর্নিশ। এরকম একটি অন্ধকার সময়ে কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা, তার অসাম্প্রদায়িকতা গাওয়া, এটি রীতিমতো দুঃসাহসের একটি ব্যাপার। আমার সামনে উপবিষ্ট যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কমরেড খালিকুজ্জামান, যার নাম আপনারা শুনেছেন। বিশেষ করে আমাদের এআই যুগের তরুণীরা যারা দেখেন নাই, শোনেন নাই, তারা আজকে শুনে যাবেন তার বক্তব্য। তিনি আমাদের সামনে উপবিষ্ট আছেন। এর বাইরেও আরও কয়েকজন উচ্চমার্গীয় সাহিত্যিক, কবি, সমালোচক রয়েছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। তো এই অন্ধকার যুগে, অন্ধকার সময়ে কবি নজরুলকে স্মরণ করার মতো যে দুঃসাহস ফেনীবাসী দেখালেন, সেই ফেনীবাসীকে নতুন করে আমি আবার সালাম জানাই। আমি কোনো না কোনোভাবে ফেনীর যে মানুষটি কবি নজরুলকে তুলে ধরেছিলেন, ওবায়দুল হকের পত্রিকা জনকণ্ঠের বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা থেকে শুরু করে স্টাফ রিপোর্টার ছিলাম। এরপরে আমি ২১শে টেলিভিশনের চিফ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, হেড অব ইনপুট এবং চিফ নিউজ এডিটর। কোনো না কোনোভাবে আমি তার লেখার সঙ্গে পরিচিত, কিন্তু আজকে জীবনে প্রথম আমি ফেনীতে এসে বিস্মিত হয়ে গেলাম যে এখনও এরকম আয়োজন বাংলাদেশে আছে। নিজেদের পকেটের টাকা খরচ করে নজরুলকে স্মরণ করা এই দুঃসময়ে আমি তো ভেবেই পাচ্ছি না। চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর বিশেষ করে শামীম ভাই আমার বন্ধু মানুষ, ব্যাংকাররা কিছুক্ষণ আগে একজন বললেন যে খুব নিপাট ভদ্রলোক হন, শুটেড বুটেড হন। আমার মিসেস ব্যাংকার, আমার একমাত্র ভাই, তার মিসেসও ব্যাংকার। আমরা
দুই ভাইয়ের বই ব্যাংকার। আমরা জানি যে ব্যাংকাররা একটু অন্যরকম। তো সেই ব্যাংকারের আয়োজন শামীম ভাই, অর্জুন দাস সহ সাবি ভাই যারা এই আয়োজনের সঙ্গে, এবং আমি অনেকেরই নাম জানি না যেহেতু আমার প্রথম, অসাধারণ এবং অনন্য নজরুলকে এই সময়ে তুলে ধরা। কারণ এই এআই যুগের, এই ফেসবুকের যুগে, গুগলের যুগে নজরুলকে চিনতে হলে এরকম অনুষ্ঠান আসলে দরকার। শুধু মোবাইল দিয়ে, গুগল দিয়ে নজরুলকে চেনা যাবে না। ঘুরে ফিরে একটি কথা বলি, নজরুল কিন্তু ক্ষণে ক্ষণে সাম্প্রদায়িকতার শিকার হয়েছিলেন। আপনারা জানেন যে আপনাদের পার্শ্ববর্তী জেলাতে বিয়ের পর উনি যখন কলকাতাতে ছিলেন, কলকাতা মূল শহরে কিন্তু তিনি বাসা ভাড়া পান নাই। কেন? তিনি হিন্দু মেয়েকে বিয়ে করেছিলেন, যে কারণে তার কিন্তু বাসা ভাড়া জোটেন। উনি হুগলিতে থাকতেন এবং হুগলিতে থেকে কিন্তু উনি কলকাতা শহরে আসতেন এবং পড়াতেন। আমি যার উপর পিএইচডি করেছি, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসুর মিসেস প্রতিভা বসুকে উনি গান শেখাতেন, রানু সোম। এবং কলকাতার মাস্তানরা বলেছিল যে এই বাসায় তুমি আসো কেন। আপনারা জানেন যে এখনও কিন্তু খুব একটা নাই, তারপরও সুন্দরী মেয়েদের বাসায় কোনো প্রাইভেট টিচার আসলে তাকে বাধা দেওয়ার একটা রেওয়াজ একটা সময় ছিল। তো নজরুল যেহেতু কবি, সাংবাদিক, যোদ্ধাই ছিলেন না, বিপ্লবীও যেহেতু ছিলেন, উনি বললেন আমি তো আসবই। তো বললেন না, ঠিক আছে, আসা যাবে না, এবং বলেছে আসা যাবে না, এবং উনি বলেছে আমি আসবই। যাই হোক, আসার পরে একদিন ওনাকে মার দিলেন। সেই মার উনি লাঠি কেড়ে নিয়ে সমানে মাস্তানদের পেটালেন এবং লাঠির মাঝামাঝিতে ভেঙে গেল। উনি যখন মার দিয়ে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে দেখেন যে একটি দোকানে বসে কাজী মোতাহার হোসেন পত্রিকা পড়ছেন। তো জিজ্ঞাসা করেছেন, কাজী দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছ? উনি হাঁপাতে হাঁপাতে বললেন যে কাজী মোতাহারকে, যে এই ধরো কাজী, কাজী মারা লাঠি, মানে কাজীকে দিলেন কাজী নজরুলকে মারা লাঠি। এবং কাজী মোতাহার হোসেন দীর্ঘদিন ওই লাঠিটি রেখে দিয়েছিলেন। সম্ভবত এখনও সঞ্জিদা খাতুনদের বাসায় লাঠিটি আছে। যেহেতু আমার বাড়ি একেবারেই মোতাহার হোসেনদের বাড়ির পাশে, কাজী আব্দুল ওদুদের প্রতিবেশী আমি, এবং সেই হিসেবে শিলাইদহে রবীন্দ্রনাথের প্রতিবেশী আমি। তো সব কিছু মিলে এই যে সাম্প্রদায়িকতার শিকার, এটি খুবই দুঃখজনক। এই সময় এসে আমরা, কিছুক্ষণ আগে শামীম ভাই বললেন যে নজরুলকে মুসলিম বানানোর চেষ্টা করা হচ্ছে, ইসলামী মহাজাগরণের কবি হিসাবে চিন্তা করা হচ্ছে, এবং উনি নিজেও বলে গেছেন যে আমি মানুষ হওয়ার চেষ্টা করি, আমি ধর্মীয় মানুষ হওয়ার চেষ্টা করি না। তারপরও আমরা সেটা খুঁজি। একটু বিষয় বলি, কলকাতাতে যারা মোজাফফর ভবনে গিয়েছেন, কমিউনিস্ট পার্টির অফিসে গিয়েছেন, তারা দেখবেন যে নজরুলকে ধারণ করার ব্যাপারটি সেইখানে আসলে কেমন। যেটি বলছিলাম যে বাংলাদেশের অধিকাংশ শিল্পকলাগুলোতে কিন্তু পানি বেঁধে থাকে, মশা এবং আবর্জনা এবং ময়লা দীর্ঘদিন ধরে, সেখানে কোনো অনুষ্ঠান হয় না। সেই জায়গা থেকে ফেনী শহরে এসে, এবং যে পরিমাণে, যে সংখ্যক আমি বাচ্চাদের দেখতে পাচ্ছি, শিশুদের দেখতে পাচ্ছি, সত্যি আমি আশাবাদী, এবং ফেনী আসা আমার সার্থক, এবং আমি নতুন আলোয় আলোকিত হয়ে যাচ্ছি। আরও বিস্মিত হচ্ছি, এই রকম একটি সময়ে বাচ্চাদের সঙ্গে, শিশুদের সঙ্গে তার মায়েরা এসেছে, তার বড় বোনেরা এসেছে। আপনাদের সবাইকে আমার সালাম। বাংলাদেশে একসময় প্রত্যেকটা উপজেলায় শিল্পকলা হয়েছিল বাচ্চাদেরকে শুধু তুলে আনার জন্য, শিশুদেরকে তুলে আনার জন্য। উপজেলা বহু আগেই বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ শিল্পকলাতে ঘাস, পাতা, লতা দখল করে ক্যারামবোর্ড খেলা হচ্ছে, আর জেলাগুলোর অধিকাংশতে কোনো কার্যক্রম হয় না। কোথাও কাঠের আড়ত, কোথাও দীর্ঘদিন ধরে বন্ধ, বা কমিউনিটি সেন্টার। সেই জায়গা থেকে ফেনী একেবারেই ব্যতিক্রম, এবং আমার মনে হয় যে আপনাদের কারণে এটি সম্ভব হয়েছে। কেন? আপনারা প্রত্যেকেই আলোকিত মানুষ। যেটি বলছিলাম যে যারা কমরেড মোজাফফর, নজরুলের বন্ধু, যারা কমিউনিস্ট পার্টি অফিসে গেছেন কলকাতাতে, আমি 2-3 বার গিয়েছি রিপোর্ট করার সুবাদে। সেখানকার নজরুল চর্চার সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? বাংলাদেশে হিউজ নজরুলের উপর কাজ হয়, কিন্তু কোথায় যেন একটু খাপছাড়া, একটার সঙ্গে আর একটার সন্নিবেশিত যে কাজটি, সেটি নাই, নৈকট্য নাই, কাজের মধ্যে ভালোবাসা নাই, দায় সারা একটা ভাব আছে। অথচ সেইখানকার একজন সাইকেলের মেকার যে পরিমাণে নজরুল চর্চা করে, আমরা সেটা করি না। এবং স্টিল করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের যে লেভেলে রবীন্দ্রনাথকে পড়ানো হয়, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে এরকম পড়ানো হয় না।
কেন দীর্ঘদিন ধরে করাচি বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে নিয়ে ওই স্তরে পড়ানো হয়, নজরুলকে নিয়ে ওই স্তরে পড়ানো হয়, আমরা সেই জায়গাতে নাই। অতএব ফেনীতে যে আলোক শিখা আমি দেখছি, তার প্রজ্বলিত শিখা আমার মনে হয় যে বাংলাদেশে অচিরেই ছড়িয়ে দেওয়া সম্ভব, যদি অর্জুনদার মতো, শামীম ভাইদের মতো এবং আপনাদের মতো সহযোগী আমরা পাই। শুধু নজরুল আলোচনা সমালোচনা করলেই হবে না, এই আলো আসলে আমরা ছড়িয়ে দিতে চাই। এই যে অসাম্প্রদায়িকতার আলো, মানবতাবাদের আলো, এটি আমাদের আসলে সবার আগে চাই। কেননা আমি 1917 সালে হার্ভার্ডে ছিলাম। আপনারা জানেন যে হার্ভার্ডের পাশেই কিন্তু এমআইটি। তো এমআইটিতে কারা পড়ে? সারা পৃথিবীর সেরা মেধাবীরা এমআইটিতে পড়তে চাই। সন্ধ্যার সময়, এমনই এক সন্ধ্যার সময় এমআইটির ইনস্ট্রাক্টর দেখলাম যে ডান্স করাচ্ছে মুদ্রা দিয়ে। তো আমি কিছুক্ষণ তাকিয়ে যখন শেষ হলো জিজ্ঞাসা করলাম যে তোমার এরা কেন নৃত্য শিখবে, এরা তো সব বৈজ্ঞানিক হবে, বড় বড় কিছু হবে। তো উনি হেসে বললেন যে যে শিল্পকলা জানে না সে ভালো বৈজ্ঞানিকও না, যে শিল্পকলা জানে না সে ভালো বৈজ্ঞানিক না, মানে সে ভালো ডাক্তার না, সে ভালো ইঞ্জিনিয়ার না, সে ভালো শিক্ষক না, সে ভালো সাংবাদিক না। অথচ দেখেন আমাদের এইখানে আমরা ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ক্যারিয়ারিস্ট বানাচ্ছি, কিন্তু অসাম্প্রদায়িকতার চর্চা, মানবিকতার চর্চা, ভালো মানুষ বানানোর সেই দিনগুলো কিন্তু নাই। বরং এখন মানবিক সাবজেক্টগুলো কিন্তু বন্ধ করার একটা পাঁয়তারা শুরু হয়েছে, আপনারা জানেন। যাই হোক, আমরা মনে হয় যে ফেনীর এই আলোক শিখা থেকে আমরা যেহেতু একটা প্রজ্বলিত শিখা দেখতে পাচ্ছি, আমরা সবাই সেই আলো আস্তে 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 ছড়িয়ে দিতে পারবো। এবং দেখেন যে মানুষের নজরুল সম্পর্কে জানার স্তরটা কোথায় আছে। আমার বাড়ি তো কুষ্টিয়াকে বলা হয় কালচারাল রাজধানী। 3 বছর আগে, আমি নাম বলবো না, কুষ্টিয়ার খুব বড় মাপের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার কাছে যাওয়া হয়েছিল নজরুল মৃত্যুবার্ষিকীর একটা বড় আয়োজনের জন্য, কিছু চাঁদার জন্য আর কি। খুব লিজেন্ড শিল্পবোদ্ধারা গেছেন। তো চাচা, নজরুলের মৃত্যুবার্ষিকী, আপনার তো একটু সাহায্য করতে হবে, পাশে দাঁড়াতে হবে। তো উনি আস্তে করে বললেন যে বাপ, এই নজরুল সাওয়ালটা কিডা, এই নজরুল সাওয়ালের বাড়িটা কোন পাড়ায়, মূল্য কবে, তার আবার মৃত্যুবার্ষিকী করতেছ তোমরা, তো কত দিতে হবে কও? 500 টাকা দিলাম, কুষ্টিয়ার ভাষায়। তো যারা শিল্পবোদ্ধা গেছেন ওনারা আর চাঁদা টানেন নাই যে কাকা থাকুক। খুব বাংলাদেশের সেরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কুষ্টিয়াতে ইন্ডাস্ট্রি খুব বেশি নাই, একটাই আছে এবং নাম করা। আমি বলছি যে আমাদের নজরুলকে নিয়ে যে, এবং নজরুল উচ্চারণটাও ঠিকমতো আমরা করতে পারি না, যে নজরুল কোন পাড়ার সাওয়াল, সে মূল্য কবে, তার কিসের মৃত্যুবার্ষিকী। সেই জায়গা থেকে আমি ফেনীর এই দৃশ্য থেকে আসলেই আমি খুবই উদ্ভাসিত, আমি খুবই দেদীপ্য যে নজরুলকে নিয়ে আসলেই আমাদের এখন আলো ছড়িয়ে দেওয়ার সময় হয়েছে। আরেকটি বিষয়, গেল 15-20 বছর ধরে আমরা দেখছি যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি চাঁদা চাইলেই পেয়ে যাবেন, সাথে সাথে ফ্যান চাইলে এসি পাবেন, এসি চাইলে বিল্ডিং পাবেন, বিল্ডিং চাইলে বাড়ি পাবেন, যে কোনো ধর্মেই, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, সব ধর্মেই। আপনি বলেন যে এইখানে চারণ সাংস্কৃতিক কেন্দ্র একটি অনুষ্ঠান করবে, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পয়সাওয়ালা লোককে পাওয়া খুব মুশকিল হবে, নাই। নজরুলের 100 বছর ফেনীতে, এটা কত বড় একটা ঘটনা, কিন্তু তার কাছে নজরুল 100 বছর আসছিল, তো সেইটা নিয়ে কেন ভাই 100 বছর পরে এই চিল্লাপাল্লা চেঁচামেচি করতে হবে? তোমাদের কি কাজ কাম নাই? কিছু লোক তো এই ধারণা পোষণ করে, কিছু লোক মানে কি বেশিরভাগ লোক। সেই জায়গা থেকে যে আপনারা বেরিয়ে আসছেন, এই কূপমণ্ডকতা থেকে, এই জন্য ফেনীবাসীকে পুনর্বার লাখো লাখো সালাম। আপনারা জানেন যে বাংলাদেশের একজন ধনাঢ্য ব্যক্তি, আল হারামাইন গ্রুপের, দুবাইতে যা নিয়ন সাইন দেখেছে, দুবাইয়ের রাস্তায় কিন্তু নিয়ন সাইন খুবই কস্টলি। উনি একবার দুঃখ করে বলেছিলেন, আমাদের দেশে সব হচ্ছে, আমি রিপোর্ট করতে গিয়েছিলাম, তার ইন্টারভিউর এক পর্যায়ে চা খেতে খেতে, শিল্পকলার চর্চাটা হচ্ছে না। এই দেখো আমার কোম্পানিতে সব বাইরের লোক, কেন? সবাই এমএ পাস, বাংলাদেশে গেলেই চাকরি চায়, চাকরি এনে দিলে ও কিছু পারে না, কেন? ও শিল্পকলা জানে না, ও ভালো নকশা পারে না। যে শিল্পকলা জানে না, ও তো ভালো টিউবওয়েল বসাতে পারে না, তার বানতে পারে না। আমার দেশে তো লোক নাই, শুধু উনি সিলেটি মানুষ, তো বলে যাকে জিজ্ঞাসা করি তুমি কি তা করো? মাস্টার। তুমি কি তা করো? মাস্টার। মাস্টার মাস্টার।
আমি প্রথমে বুঝি নাই যে কিতা করো মাস্টার মানে কি, মানে উনি বোঝাচ্ছে যে তুমি কি করো, আমি MA পাস, মাস্টার্স পাস, সবাই মাস্টার্স পাস, শিল্পকলা জানে না। তো শিল্পকলা যদি না জানে সে তো আসলে ভালো তারও জোড়া দিতে পারে না, কিসের ভালো রাজমিস্ত্রি হবে সে? এবং আমাদের দেশে দেখেন যে ইঞ্জিনিয়ারকে যারা হেড মিস্ত্রি বলি, ফোরম্যান বলি, ওরা কিন্তু বিল্ডিংয়ের ভুল ধরে ইঞ্জিনিয়ারকে। কেন? ওই যে অভিজ্ঞতা, ও তো শিল্পকলা বুঝে গেছে। ইঞ্জিনিয়ার অনেক সময় শিল্পকলা বোঝে না, ওই জন্য হেড মিস্ত্রির কাছে ওর অনেক সময় পরামর্শ নিতে হয়। আপনারা যারা বাড়ি করেন, যারা ঘর বানান, তারা দেখবেন যে হেড মিস্ত্রির গুরুত্ব কতটা। কেন? ও শিল্পকলা জানে। তো যাই হোক, আমি শেষ করছি। ফরিদপুরে নজরুল কিন্তু ইলেকশন করেছিল। বাংলাদেশের আমার উপজেলাতে উনি গেছেন, কুমারখালীতে থেকেছেন, এবং কিছুক্ষণ আগে শিহাব শহীদুল গল্পকার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, ওনার এলাকায় 1 মাস ছিলেন টানা, চুয়াডাঙ্গা। মানে অদ্ভুত এক মানুষ। আমরা বলি বস্তুবাদী, আমি বলি যে বহুত্ববাদী। কেন? উনি ধারণ করতে পারতেন। প্রমিলার যখন অসুখ, কোনো ডাক্তার কবিরাজ কিছুই হয় না, উনি ওঝার কাছে গেছেন। ওঝা বলেছে যে পচা পুকুরে ডুব দিলে তোমার বউ রোগগ্রস্ত যে আছে সেরে যাবে। উনি সে পচা পায়খানার মধ্যে ডুব দিয়েছে। কেন? ওই যে ডালিম কুমারের গল্পের মতো যে কৌটা পাওয়া যাবে, কৌটার মধ্যে ফড়িং পাওয়া যাবে, ফড়িংয়ের ডানা ছিঁড়লে সব রোগ সেরে যাবে। এই কাজটি উনি করেছেন। স্ত্রী অন্তঃপ্রাণ একজন মানুষ, ভালো মানুষ। তো সেই তুলনায় নজরুলকে নিয়ে বাংলাদেশে এই যে কিছু মানুষ বলে ও আমাদের, কিছু মানুষ বলে না আমাদের, এই যে টানা হেঁচড়ার মধ্যে নজরুল আর নজরুল নাই। সেই জায়গা থেকে চারণ সাংস্কৃতিক কেন্দ্র এবং যে নাম দেখছি, প্রত্যেকটা নাম এক একটা লিজেন্ডের নাম। আমার মনে হয় যে এই লিজেন্ডদের সঙ্গে নিয়ে আমরা নজরুলকে নতুনভাবে উদ্ভাসিত করতে পারবো মানুষের কাছে। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের আশা পূরণ হোক। যেটি বলছিলাম যে নজরুল, আপনারা জানেন যে অনেক পান খেতে পছন্দ করতেন, একটু পরপর পান খেতেন। তো জসিমউদ্দিন নিয়ে গেছে চরের উপর তাম্বুলখানা গ্রামে গান গাওয়াতে। তো একখানা করে গান গান, একখানা করে পান খান। তো উনি কথায় কথায় বললেন যে জসিম, তুমি খাওয়াবে পান, আমি গাইব গান। এবং একটানা 42খানা গান গাইলেন। কিন্তু সেই গানগুলো ছিল প্রেমের গান। প্রেমের গান হওয়াতে অনেক মুমিন মুসলমান উঠে না, এইসব গান শোনা যাবে না, গোনা হয়, পাপ হয়। তখন উনি বললেন যে মুরব্বী একটু বসেন 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 বসেন। উনি তখন শুরু করলেন ইসলামী গান। তার ইসলামী গান শুনে তো অনেকেই চোখে পানি চলে আসছে। এই যে বহুমাত্রিক, বহু গুণের অধিকারী একজন মানুষ, এবং তার শ্যামাসঙ্গীত দেখেন, এই উচ্চমার্গীয় শ্যামাসঙ্গীত তো কোনো হিন্দু কবিও লিখতে পারে না। দুঃখিত আমি হিন্দু বলাতে, এটি বলা নজরুলের আলোচনায় এসে উচিত না। তো এই যে বলছি যে উনি যে একজন বিশাল মনের মানুষ, বহু গুণে গুণান্বিত মানুষ, সেই গুণকে ফেনীবাসী যে ধরতে পেরেছেন, এই জন্য ফেনীবাসীর প্রতি আমার হাজারো সালাম, হাজারো শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়ে আসেন। নজরুলকে আবার নতুন করে তুলে ধরি। এই যে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে যে মোমবাতি আজকে জ্বালানো হলো, এই মোমের আলো দেশ বিদেশ, প্রত্যেকটা বাঙালি অধ্যুষিত বিশ্বের প্রত্যেকটি শহরে আসুন আমরা পৌঁছে দিই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর অখিল পোদ্দার, লেখক এবং সাংবাদিক।